আজ আমি যেই কেসটা নিয়ে কথা বলবো সেটার ব্যাপারে হয়তো তুমি কোথাও শোনোনি সেরমভাবে। এই কেসটা এতটাই ভয়ঙ্কর ছিল যে এর ভয়াবহতা তুমি এই বিষয় থেকেই বুঝতে পারবে যে এই কেসের বিচারক মিডিয়াকে এর সঙ্গে জড়িত কোনো ব্যক্তির আসল নাম প্রকাশ করতে নিষেধ করেছিল। এমনকি এই ঘটনার ওপর কোনো সিনেমাও তৈরি করার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই কেসের মূল চরিত্রদের সবাই জন এবং মার্ক নামে চেনে, কিন্তু আমি এখানে তাদের নিজেদের দেওয়া নাম ব্যবহার করব, বেন এবং মাইক। আর একটা বিষয় মনে রাখবে, এই গল্প শুরু হবে এই দুই নাম দিয়ে এবং শেষও হবে এই দুই নাম দিয়েই। তো চলো শুরু করা যাক। ঘটনাটা 29শে জুন 2003 সালের। সেদিন মাইক এবং বেন একসঙ্গে ঘুরছিল। তারা দুজন ছিল খুব ভালো বন্ধু। কিন্তু হঠাৎ করে সেদিন কি হলো কেউ জানে না। বেন আচমকাই একটা বড় ছুরি বের করলো এবং মাইকের বুকে আঘাত করলো। একবার নয়, বারবার। মাইক মাটিতে লুটিয়ে পড়ল, তার শরীর রক্তে ভিজে গেছিল, আর বেন তার সামনে দাঁড়িয়ে শুধু তাকিয়েছিল। মাইকের মাথায় তখন হাজারটা প্রশ্ন ঘুরছিল। সে বুঝতেই পারছিল না তার সবচেয়ে কাছের বন্ধু কেন তাকে মারার চেষ্টা করছে। হয়তো সেদিনই তার জীবন শেষ হয়ে যেত। কিন্তু ঠিক এই সময় সেখানে পুলিশ এসে পৌঁছায়। পুলিশ বেনকে জিজ্ঞেস করলো, এখানে কি হয়েছে? বেন বলল, কিছু চোর এসেছিল, তারা আমার বন্ধুর ওপর হামলা করেছে। এরপর পুলিশ দ্রুত মাইককে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শুরু হয় আর বেনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। প্রায় 20 দিন পর মাইকের জ্ঞান ফিরে আসে। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করে সেদিন কি হয়েছিল, আর তখন সে জানায় সেই বেনের ওপর হামলা করেছিল। সে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তবে কেন করেছিল সেটা সে জানে না। এরপর পুলিশ বেনকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজের দোষ স্বীকার করে নেয়। এছাড়াও পুলিশ একটি সিসিটিভি ফুটেজও পেয়ে যায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে বেনই মাইকের ওপর আক্রমণ করেছিল। সবকিছু এত পরিষ্কার হওয়ার পর বেনকে জেলে পাঠানো হয়। কিন্তু পুলিশের কাছে পুরো ঘটনাটা কিছুতেই স্বাভাবিক মনে হচ্ছিল না। তারা ভাবতে শুরু করলো, এটা কেমন কেস যেটা শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। এখানে নিশ্চয়ই এমন কিছু আছে যা তাদের চোখ এড়িয়ে যাচ্ছে। এই কারণে পুলিশ আবারও কেসটি খুলে তদন্ত শুরু করে, কারণ তাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, একজন ছেলে কিভাবে সবচেয়ে ভালো বন্ধুকে খুন করার চেষ্টা করবে। তারপর তদন্ত শুরু হলো। পুলিশ বেন এবং মাইক দুজনেরই বিস্তারিত সাক্ষাৎকার নিতে শুরু করলো। তদন্তে জানা গেল এই দুই ছেলের পরিচয় হয়েছিল ইন্টারনেটের একটি চ্যাটরুমে। এরপর পুলিশ তাদের দুজনের কম্পিউটার জব্দ করে। আর যখন সেই কম্পিউটারগুলো পরীক্ষা করা হয়, তখন এমন কিছু সামনে আসে যা দেখে পুলিশ পর্যন্ত স্তম্ভিত হয়ে গেছিল। এমনকি বেনও অবাক হয়ে যায়। গল্পে এমন একটা মোড় আসে যা সবাইকে হতবাক করে দেয়। কিন্তু সেই অংশে যাওয়ার আগে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। ঘটনাটা শুরু হয় 2003 সালের ফেব্রুয়ারি মাসে। বেন ছিল 16 বছরের এক সাধারণ কিশোর। সে ইংল্যান্ডের ম্যানচেস্টারে থাকতো। পড়াশোনার পাশাপাশি একটা রেস্টুরেন্টের পার্ট টাইমেও কাজ করতো। সেই সময়ে সে ইন্টারনেটে একটা চ্যাটরুমের খোঁজ পায়, যেখানে মানুষ সাধারণ আড্ডা দিত, খেলাধুলা নিয়ে আলোচনা করত, নানা বিষয়ে কথা বলতো। আর ধীরে ধীরে বেন সেই চ্যাটরুম ব্যবহার করতে শুরু করে। অন্যদিকে মাইক, যার বয়স ছিল 14 বছর, সেও ম্যানচেস্টারেই থাকতো, যদিও বেনের থেকে অনেকটা দূরে। সেও ওই একই চ্যাটরুমের কথা জানতে পারে এবং ব্যবহার করা শুরু করে। তবে কখনো তারা একে অপরকে চিনত না। ঠিক এই সময় বেনের পরিচয় হয় এক মেয়ের সঙ্গে। তার নাম ছিল রেচেল। বেন তার সঙ্গে নিয়মিত কথা বলতে শুরু করে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা তারা চ্যাট করত। ধীরে ধীরে তারা একে অপরের কাছাকাছি চলে আসে এবং সম্পর্কেও জড়িয়ে পড়ে। র্যাচেলও ম্যানচেস্টারেই থাকতো। বেন তার সঙ্গে এত বেশি সময় কাটাতে শুরু করেছিল যে দিনের পর দিন একটা অংশ শুধু তার সঙ্গেই কথা বলেই কেটে যেত। একদিন রিচায়েল বেনের পরিচয় করিয়ে দেয় আরেকটি ছেলের সাথে। সেই ছেলেটাই ছিল মাইক। এরপর থেকে তাদের তিনজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তারা মূল চ্যাটরুমের বাইরে নিজেদের জন্য আলাদা একটা প্রাইভেট রুম তৈরি করে। দিনের বেশিরভাগ সময়টাই তারা ওই চ্যাটরুমেই কাটাত এবং তাদের ভবিষ্যতের পরিকল্পনা থেকে শুরু করে নিজেদের ব্যক্তিগত মনের কথা সব কিছুই তারা সেখানে শেয়ার করত। ধীরে ধীরে বেন এবং মাইক একে অপরের খুব কাছের বন্ধু হয়ে উঠতে শুরু করে। তারা শুধু চ্যাটেই সীমাবদ্ধ থাকেন, মাঝে মাঝে ওয়েব ক্যামের মাধ্যমে ভিডিও কলও করত। কিন্তু একটা বিষয় খুব অদ্ভুত ছিল, রেচায়েল কখনো বেনের সঙ্গে ভিডিও কলে আসতো না। বেন তাকে বারবার অনুরোধ করত,
সে দেখতে চাইতো যে মেয়েটা, সে যে এত ভালোবাসে যাকে, সে দেখতে আসলে কেমন। কিন্তু রিসাল প্রতিবারই কোনো না কোনো একটা অজুহাত দিত। কখনো বলতো তার ওয়েবক্যাম কাজ করছে না, কখনো বলতো সে স্বচ্ছন্দ বোধ করছে না। এই বিষয়টা নিয়ে তাদের মাঝে মাঝে মাঝেই ঝগড়া হতো। তবুও বেন তাকে ভীষণ ভালোবাসতো। সম্পর্কটা পুরোপুরি সুখের ছিল না, কিন্তু তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত। বেন যেন ধীরে ধীরে রেচালের প্রেমে পাগল হয়ে উঠতে শুরু করে। কিন্তু তাদের গল্পে খুব শীঘ্রই প্রবেশ করতে চলেছিল একজন নতুন চরিত্র। আর সেই নতুন চরিত্রই পুরো গল্পের গতিপথ বদলে দেবে। ঘটনাটা তাদের পরিচয়ের প্রায় 3 মাস পরের। একদিন তাদের মূল চ্যাটরুমে নতুন একজন সদস্য যোগ দিল। আর তার নাম ছিল কেলভিন। কেভিন খুবই অদ্ভুত ধরনের একটা ছেলে। সে খুব কম কথা বলতো, প্রায় কারোর সঙ্গে সরাসরি আলাপ করতো না, শুধু সবার কথাবার্তা পড়তো এবং পর্যবেক্ষণ করত। অন্য সদস্যরা তাকে বিশেষ গুরুত্ব দিত না। সবাই ভাবতো হয়তো কোনো ছোট ছেলে যে শুধু মনোযোগ পেতে চায়। কিন্তু একদিন হঠাৎ কেভিন বেনকে একটি ব্যক্তিগত বার্তা পাঠায়। বার্তায় লেখা ছিল, আমি জানি তুমি রিচালকে ডেট করছো। আমি ওই মেয়েটার সম্পর্কে সব জানি। যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি রিচালের সঙ্গে যা খুশি করতে পারি। মেসেজটা পড়ে বেন অবাক হয়ে যায়। প্রথমে সে ভেবেছিল কেউ হয়তো মজা করছে, তাই সে বিষয়টাকে গুরুত্ব দেয়নি অতটা। কিন্তু পরের দিন যখন সে অনলাইনে আসে তখন একটা অদ্ভুত বিষয় খেয়াল করে, রিচেল অনলাইন নেই। সাধারণত বেন আর রিচেল প্রায় একই সময় অনলাইন আসতো, তাই বেন একটু চিন্তিত হয়ে পড়ল। সে মাইককে মেসেজ করলো এবং জিজ্ঞেস করলো, তোমার কি আজ রিচেলের সাথে কথা হয়েছে? মাইক বলল, না, আজ তো অনলাইনে আসেইনি সে। এরপর বেন মূল চ্যাটরুমে গিয়ে অন্যদেরও জিজ্ঞেস করলো, কিন্তু সবার উত্তর একই ছিল, কেউ সেদিন রিচেলকে অনলাইন দেখেনি। এবার বেন সত্যিই চিন্তায় পড়ে গেছিল। ঠিক তখনই তার কাছে আবার কেভিনের মেসেজ আসে। কেভিন লিখল, দেখলে, আমি বলেছিলাম না আমি যা খুশি করতে পারি। আমি রিচেলকে অপহরণ করেছি। যদি তুমি তাকে বাঁচাতে চাও তাহলে তোমার পায়ের ছবি তুলে আমাকে পাঠাও, না হলে আমি তাকে মেরে ফেলব। আসলে কেভিনের একটা অদ্ভুত বিকৃতি ছিল। মানুষের পায়ের ছবি দেখতে তার খুব ভালো লাগতো। যার যার আলাদা আলাদা ফ্যান্টাসি। মেসেজটা পড়ে বেনের কাছে ব্যাপারটা খুব অস্বাভাবিক লাগলো। তবুও সে ভাবলো, একটা ছবি পাঠালে আমার এমন কি ক্ষতি হবে? যদি রিচেল নিরাপদ থাকে তাহলে পাঠানোই যায় সেটা। তাই সে নিজের পায়ের ছবি তুলে কেভিনকে পাঠিয়ে দিল। তারপর লিখল, আমি তোমার কথা মেনেছি, এবার রিচেলকে ছেড়ে দাও। কিন্তু এরপর আর কোনো উত্তর এলো না। পরদিন যখন বেন অনলাইনে আসে তখন সে দেখে রিচেল আবার অনলাইনে এসছে। সে দ্রুত রিচেলকে মেসেজ করে। রিচেল তাকে বলে, তুমি আমার জন্য যা করেছো আমি সেটা কখনো ভুলবো না। এরপর সে বেনকে ধন্যবাদ জানানোর জন্য বাস্তবে দেখা করতে পারে। এই কথা শুনে বেন তো খুবই খুশি হয়ে যায়। অবশেষে সে সেই মেয়েটার সাথে দেখা করতে পারবে যে কিনা এতদিন ধরে তাকে ভালোবেসে এসেছে। তারা পরের দিনের জন্য একটি রেস্টুরেন্টে দেখা করার পরিকল্পনা করে। কিন্তু পরদিন যখন বেন সেখানে পৌঁছায় তখন রিচেল আসে না। সে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। তারপর হতাশ হয়ে শেষ মুহূর্তে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে এসে রিচেলকে মেসেজ করতে যায়, কিন্তু দেখে রিচেল আবার অফলাইন। সে ভেবেছিল হয়তো কোনো কারণে আসতে পারেনি, কিন্তু পরদিনও রিচেল অনলাইন আসেনি। আর তার পরদিনও না। তারপর একদিন বেন মূল চ্যাটরুমে গিয়ে দেখে সবাই একটা মেয়ের ব্যাপারে আলোচনা করছে। মানুষ বলছে একজন মেয়েকে অপহরণ করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। অনেকেই অনুমান করছিল এর পেছনে হয়তো কেভিনের হাত আছে। কিছু মানুষ তো বিষয়টাকে সত্যি বলেও বিশ্বাস করতে শুরু করেছিল। তারা বলছিল অন্য চ্যাটরুম থেকেও একই ধরনের খবর তারা শুনছে। এমনকি বেনের স্কুলেও এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেছিল। ধীরে ধীরে বেনও বিশ্বাস করে ফেলল যে রিচেল সত্যিই মারা গেছে। রিচেল যেন এক মুহূর্ত বেনের জীবন থেকে হারিয়ে গেল। এরপর বেন অনেকটাই চুপচাপ হয়ে যায়। সে আগের মতো আর কারোর সঙ্গে খুব বেশি কথা বলতো না। যদিও বাইরে থেকে সে স্বাভাবিক থাকার চেষ্টা করত, কিন্তু ভেতরে সে ভেঙে পড়েছিল পুরো। তারপর ধীরে ধীরে সময় কেটে যায়। মানুষও এই ঘটনাটা ভুলতে শুরু করে। বেনও নিজের জীবন নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ে। পড়াশোনা, কাজ আর দৈনন্দিন জীবনের নানা বিষয় নিয়ে সে নিজেকে ব্যস্ত রাখতে লাগলো। এই সময় মাইক আর বেন একে অপরের কাছাকাছিও চলে আসে অনেকটা। তারা প্রায় প্রতিদিন কথা বলতো। আগে সেই প্রাইভেট চ্যাটরুমে এখন আর রিচেল ছিল না, সেখানে শুধু মাইক আর বেনই কথা বলতো। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব এতটা গভীর হয়ে যায় যে তারা বাস্তব জীবনেও দেখা করতে শুরু করে। একসঙ্গে ঘুরতে যেত, একসাথে সময় কাটাতো, নিজেদের জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা করত। রিচেলের অদৃশ্য হয়ে যাওয়ার প্রায় 1 মাস পর বেনের জীবনে আরেকজন নতুন মানুষের প্রবেশ ঘটে। তার নাম ছিল জ্যানেট।
একদিন জানেট বেনকে ব্যক্তিগতভাবে মেসেজ পাঠায়। সে নিজের পরিচয় দিয়ে জানায় যে তার 44 বছর বয়স, তার 2টি সন্তানও আছে। সে আরও জানায় যে সে একজন সাবেক গুপ্তচর যে ব্রিটিশ সরকারের সাথে কাজ করত। জ্যানেট বেনকে বলে যে তার জন্য একটা বিশেষ কাজ রয়েছে। যদি বেন তার সঙ্গে কাজ করতে রাজি হয়, তাহলে সেও একজন গোপন এজেন্ট বা স্পাই হয়ে উঠতে পারে। শুধু তাই নয়, এর জন্য তাকে অনেক টাকাও দেওয়া হবে। এরপর জ্যানেট আরও একটি কথা বলে, যা বেনকে পুরোপুরি চমকে দেয়। সে বলে, তুমি চাইলে আমার বয়ফ্রেন্ডও হতে পারো। সবকিছু বেনের কাছে একসঙ্গে অদ্ভুত এবং আকর্ষণীয় মনে হচ্ছিল। একদিকে একজন 44 বছরের নারী, অন্যদিকে সে একমাত্র 16 বছরের একটি ছেলে। কিন্তু তখনও সে রিচেলকে হারানোর কষ্ট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। তার মানসিক অবস্থা খুব একটা স্থির ছিল না, আর জ্যানেটের এই রহস্যময় কথাগুলো তাকে ধীরে ধীরে নিজেদের কাছে টেনে নিচ্ছিল। অবশেষে বেন জ্যানেটের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর জ্যানেট তাকে জানায় যে খুব শিগগিরই তাকে লন্ডন যেতে হবে। সেখানে কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে তার দেখা হবে। এই মিশনের অংশ হিসেবে তাকে নানা গোপন কাজ করতে হবে। বেন একটু ঘাবড়ে যায়। সে জিজ্ঞেস করে, আমি আমার মাকে কি বলবো? আমি কোথায় যাচ্ছি সেটা কিভাবে লুকাবো আমি? জ্যানেট সঙ্গে সঙ্গে উত্তর দেয়, তুমি এখন একজন গোপন এজেন্ট হতে চলেছ। গোপনীয়তা বজায় রাখা এই কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তুমি কাউকে কিছু বলবে না, না তোমার বাবা মা, না তোমার বন্ধু, কাউকেই না। তারপর সে আরও বলে, তোমার বাবা মায়ের চিন্তা করার দরকার নেই, আমরা তাদের খেয়াল রাখবো। তুমি শুধু তোমার মিশনের জন্য প্রস্তুত হও। কিছুক্ষণ ভেবে সে শেষ পর্যন্ত জেনেটের কথায় সম্মতি জানায়। এরপর সে জেনেটকে জিজ্ঞেস করে, ঠিক আছে, আমি রাজি, এখন আমাকে বলো আমাকে কি করতে হবে। জেনেট জানায় যে মূলভাবে কাজের আগে তাকে কয়েকটা পরীক্ষা বা টেস্টে পাস করতে হবে। সেই পরীক্ষাগুলো পাস করলেই সে গোপন এজেন্ট হওয়ার যোগ্যতা অর্জন করবে। তারপর জেনেট একটি কথা বলে, যা শুনে বেন পুরোপুরি হতবাক হয়ে যায়। জেন তাকে বলে যে তার বন্ধু মাইক আসলে কোনো সাধারণ ছেলে না, তার আসল নাম জেমস ওয়েল। বেন অবাক হয়ে জিজ্ঞেস করে, মাইক এত গুরুত্বপূর্ণ কেন? জেনেট উত্তর দেয়, সেটা এখানে বলতে পারবো না, তার আগে তোমাকে আমাদের প্রথম পরীক্ষায় পাস করতে হবে। বেন কিছুটা বিভ্রান্ত হলেও কৌতূহলী হয়ে ওঠে। সে জানতে চায় তার পরীক্ষা কি। জেনেট তখন বলে, মাইক অর্থাৎ জেমস ওয়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তোমাকে একদিনের জন্য তার ব্যক্তিগত দেহরক্ষীর ভূমিকা পালন করতে হবে। তুমি তার সঙ্গে থাকবে, তাকে নিরাপদে রাখবে, কিন্তু সে যেন কিছুই বুঝতে না পারে তুমি তাকে পাহারা দিচ্ছ। জেনেট আরও জানায় যে পরের দিন স্কুলের পরে মাইক একজন ডেন্টিস্টের কাছে যাবে। বেনকে তার সঙ্গে থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তার কোনো ক্ষতি না হয়। বেন পরীক্ষায় অংশ নিতে রাজি হয়ে যায়। পরের দিন সে মাইকের সঙ্গে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ গল্প করার পর সে জিজ্ঞেস করে, তুমি যদি কিছু মনে না করো, আমি কি কাল তোমার সঙ্গে কিছু সময় কাটাতে পারি? মাইক বলে, আজ আমি ব্যস্ত, তবে কাল স্কুলের পরে ডেন্টিস্টের কাছে যাব, চাইলে তুমি আমার সঙ্গে যেতে পারো। বেন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। পরের দিন স্কুল শেষ হবার পরেই বেন মাইকের সঙ্গে ডেন্টিস্টের কাছে যায়। সেখানে সব কিছুই স্বাভাবিক ছিল। বেনের কাছে কিছুই অস্বাভাবিক মনে হয়নি। ডেন্টিস্টের কাজ শেষ হওয়ার পর তারা দুজনে একটি শপিং মলে ঘুরতে যায়। কিছুক্ষণ সময় কাটানোর পর তারা নিজেরা নিজেদের বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে বেন যখন নিজের চ্যাটরুম চেক করে, তখন সে জেনেটের একটি নতুন মেসেজ দেখতে পায়। মেসেজে লেখা ছিল, আমাদের এজেন্টরা সারাক্ষণ তোমাদের ওপর নজর রাখছিল, তুমি খুব ভালো কাজ করেছো, তুমি প্রথম পরীক্ষায় সফল হয়েছো। এরপর জেনেট লিখলো, এখন আমি তোমাকে জানাবো কেন জেমস ওয়েল এতটা গুরুত্বপূর্ণ। জেনেট এরপর বেনকে বলল, এবার আমার কথা খুব মন দিয়ে শোনো। আটলান্টিক মহাসাগরের নিচে একটি বিশাল লকার রয়েছে, যেখানে 568 বিলিয়ন পাউন্ড রাখা আছে, যা রানী এলিজাবেথের সম্পত্তি। এই লকারের কথা অনেক দেশ জানে, কিন্তু এটি খুলতে পারে একজনই মানুষ, আর সে হলো তোমার বন্ধু জেমস ওয়েল অর্থাৎ মাইক। ওই লকারে বিশেষ স্ক্যানার লাগানো আছে, যা সম্পূর্ণ শরীর স্ক্যান করার পরেই লকার খুলতে দেয়। তাই এখন নিশ্চিতভাবে বুঝতে পারছো তোমার বন্ধু কতটা গুরুত্বপূর্ণ। এই কথা শুনে বেন কিছুটা বিভ্রান্ত হয়ে যায়। সে নিশ্চিত হয়ে বলে যে এসব সত্যি, কিন্তু একটা বিষয়ে সে নিশ্চিত হয়ে গেছিল যে জেনেট বাস্তবেই আছে, কারণ জেনেট তাকে এমন সব তথ্য বলছিল যা শুধুমাত্র কেউ সারাক্ষণ তার উপর নজর রাখলেই জানতে পারে। সে জানতো বেন আর মাইক কোথায় কোথায় গিয়েছে, কি খেয়েছে, কি পড়েছিল এবং কি নিয়ে কথা বলেছে। এসব ভেবে বেন ভয় পেতে শুরু করে। তখন সে জেনেটকে জিজ্ঞেস করে, তুমি সবসময় আমার ওপর নজর রাখো কেন? জেনেট উত্তর দেয়, আমরা যখন কাউকে এত গুরুত্বপূর্ণ গোপন মিশনের জন্য বেছে নিই, তখন তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতে হয়। এরপর জেনেট বলে, এখন তোমার পরীক্ষা বাকি আছে,
এই পরীক্ষায় সফল হলেই তুমি একজন পূর্ণাঙ্গ গোপন এজেন্ট হয়ে যাবে। বেন আগ্রহ নিয়ে জানতে চাইল, আমার শেষ পরীক্ষা কি? তখন জেনেট সে উত্তর দিল। সেটা শুনে বেনের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। জেনেট বলল, তোমাকে মাইককে হত্যা করতে হবে। বেন বিশ্বাসই করতে পারছিল না সে কি শুনছে। সে হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করে, কিন্তু কেন? তখন জেনেট ব্যাখ্যা দেয় যে মাইকের মস্তিষ্কে টিউমার আছে এবং সে যে কোনো সময় মারা যেতে পারে। যদি অন্য কোনো দেশ এই তথ্য জানতে পারে তাহলে তারা মাইককে অপহরণ করে তার শরীর ব্যবহার করে সেই গোপন লকার খুলে ফেলতে পারে এবং সমস্ত টাকা নিয়ে যেতে পারে। তাই দেশেরও নিরাপত্তার জন্য আগেভাগেই মাইকের শরীর নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে, আর সেটা সম্ভব একমাত্র তাকে হত্যা করার মাধ্যমে। এরপর জেনেট আরও লোভনীয় প্রতিশ্রুতি দেয়। সে বলে, তুমি যদি এই মিশন সম্পূর্ণ করতে পারো তাহলে তোমাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, যেখানে তোমার প্রথম বেতন হিসাবে 80 মিলিয়ন পাউন্ড দেওয়া হবে, আর তারপর তুমি আমার বয়ফ্রেন্ডও হতে পারবে। এসব কথা শুনে বেন সম্পূর্ণভাবে জেনেটের গল্পে বিশ্বাস করে ফেলে। সে বুঝতেই পারে না যে সে কত বড় ফাঁদের মধ্যে ঢুকতে চলেছে। এরপর জেনেট তাকে নির্দেশ দেয় একটি বড় ছুরি কিনে নিজের কাছে রাখতে। পাশাপাশি সে একটি গোপন কোডও জানায়। সে বলে, আমি তোমাকে একটা সিক্রেট কোড বলছি। যদি তুমি কোথাও এই কোডটা দেখো বা শোনো তাহলে সঙ্গে সঙ্গে মিশন বাতিল করে দেবে। কোনো অবস্থাতেই মাইককে আঘাত করবে না। সেই কোড ছিল 6969। সব পরিকল্পনা ঠিক হয়ে যাওয়ার পরেই অবশেষে 29শে জুন 2003 সকাল প্রায় 11টা বেন এবং মাইক একটি ফুটপাথ দিয়ে হাঁটছিল। তারা স্বাভাবিকভাবেই গল্প করছিল, আর ঠিক তখনই বেন তার তথাকথিত মিশন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়। সে হঠাৎই ছুরি বের করে এবং মাইকের বুকে আঘাত করে। জ্যানেট তাকে বলেছিল মাইককে আঘাত করার সঙ্গে সঙ্গে তার এজেন্টরা সেখানে এসে যাবে এবং নিশ্চিত করবে যে বেনকে কেউ গ্রেফতার না করে। কিন্তু বাস্তবে কিছুই ঘটল না। মাইক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল, আর বেন অপেক্ষা করছিল জ্যানেটের জন্য। কিছুক্ষণ পর পুলিশ এসে পৌঁছায়। বেন পুলিশকে আগের মতোই বলে যে কিছু চোর এসে মাইককে আঘাত করেছে, কিন্তু সে বারবার পুলিশকে জিজ্ঞেস করছিল জ্যানেট কোথায়, সে এখনও এলো না কেন। পুলিশ কিছুই বুঝতে পারছিল না। তারা জানতই না জ্যানেটকে। পরে যখন মাইকের জ্ঞান ফিরে আসে এবং সে জানায় যে বেনি তাকে আঘাত করেছে, তখন পুলিশ বেনকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু বেনের উত্তর ছিল, আমাকে কেন জিজ্ঞেস করছেন? জ্যানেটকে জিজ্ঞেস করুন, সে সব জানে। সমস্যাটা হলো পুলিশ যতই খোঁজ করুক জ্যানেট নামে কোনো মহিলার অস্তিত্বই সে খুঁজে পায়নি পুলিশ। আর এখান থেকেই শুরু হয় এই কেসের সবচেয়ে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য মোড়। জ্যানেট বলে কেউ ছিল না, জেমস বেল বলেও কেউ ছিল না, রিসেল বলে কোনো মেয়ে ছিল না, কেভিন বলেও কেউ ছিল না। এমনকি সেই চ্যাটরুমে থাকা প্রায় 1809 জন সদস্যের মধ্যে অধিকাংশের কোনো বাস্তব অস্তিত্ব ছিল না। তাহলে প্রশ্ন হলো, যদি তারা কেউ বাস্তবে না থাকে তাহলে এতদিন ধরে এই সমস্ত অ্যাকাউন্ট কে চালাচ্ছিল? এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট হলো এই সমস্ত চরিত্র, এই সমস্ত অ্যাকাউন্ট, এই সমস্ত নাটক পরিচালনা করছিল মাত্র একজন মানুষ, আর সে ছিল মাইক। যখন তদন্তকারীরা বেন এবং মাইকের কম্পিউটার পরীক্ষা করে তখন তারা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। চ্যাটরুমের অসংখ্য সদস্যের কথোপকথন পড়তে পড়তে তাদের মনে হতে থাকে যেন এগুলো আলাদা আলাদা মানুষের লেখা নয়, বরং সবগুলো চরিত্র যেন একজন মানুষের মাথা থেকে তৈরি করা কাল্পনিক চরিত্র। তদন্তকারীরা লক্ষ্য করে যে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে লেখা মেসেজগুলোর মধ্যে একই ধরনের বানান ভুল, একই ধরনের লেখার প্যাটার্ন এবং একই ধরনের বাক্য গঠন। আরও আশ্চর্যের বিষয় হলো এই লেখাগুলোর ধরন মাইকের নিজের লেখার সাথে হুবহু মিলে যাচ্ছিল। যখন মাইককে এসব জিজ্ঞাসা করা হয় তখন প্রথমে তার কাছে কোনো উত্তর ছিল না, কিন্তু শেষ পর্যন্ত সে সবকিছু স্বীকার করে নেয়। সে জানায় রিচেল, কেভিন, জ্যানেট, জেমস ওয়েল এবং চ্যাটরুমের অসংখ্য সদস্য সবই তার নিজের তৈরি কাল্পনিক চরিত্র। এরপর পুলিশ মাইককে জিজ্ঞেস করে, তুমি এসব করলে কেন? তখন মাইক যা উত্তর দেয় তা শুনে সবাই হতবাক হয়ে যায়। মাইক জানায় সে যখন প্রথমবার চ্যাটরুমে বেনকে দেখেছিল তখন থেকেই সে বেনকে খুব পছন্দ করতে শুরু করেছিল। সে সবসময় বেনের কাছাকাছি থাকতে চাইতো, কিন্তু কিভাবে করবে সেটা বুঝতে পারছিল না। তখনই তার মাথায় রিচেল চরিত্রটি ধারণায় আসে। সে রিচেল নামে একটি মেয়ের ভুয়ো অ্যাকাউন্ট বানায় এবং বেনের সঙ্গে কথা বলতে শুরু করে। প্রতিদিন কথা বলতে বলতে যেন রিচেল প্রেমে পড়ে যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মাইক নিজেও রিচেলের চরিত্রের সঙ্গে এত বেশি জড়িয়ে পড়েছিল যে পরিস্থিতি তার হাতের নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। তাই সে সিদ্ধান্ত নেয় রিচেলকে গল্প থেকে সরিয়ে দেবে। সেই কারণে রিচেলের অপহরণ ও মৃত্যুর পুরো গল্প তৈরি করে। কিন্তু এরপরেও তার খেলা থামেনি, কারণ সে দেখতে পায় বেন সবকিছু সত্যি বলে বিশ্বাস করছে। তখন সে আরও নতুন নতুন চরিত্র তৈরি করতে শুরু করে। কেভিন, জ্যানেট, গোপন মিশন, স্পাইস সংস্থা সবই তার তৈরি।
মাইক স্বীকার করে যে বডিগার্ড মিশনের পুরো পরিকল্পনাটা সে করেছিল, শুধু এই কারণে যাতে বেন তার সঙ্গে আরও বেশি সময় কাটায়, বেন যাতে তার কাছাকাছি থাকে। সেই উদ্দেশ্যেই সে একের পর এক গল্প তৈরি করে। মাইক বলে, শুরুতে এসব করতে আমার খুব মজা লাগতো, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে শুরু করি আমি যা করছি, আমি বুঝতে পারি ব্যাপারটা খুব দূর পর্যন্ত চলে গেছে। তখন আমি ভাবতে শুরু করি সব কিছু শেষ করা যাক এবার, যাতে কেউ সত্যিটা জানতে না পারে। এরপর সে জানায় সেই চিন্তা থেকেই তার মাথায় আসে সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা। সে এমন একটা গল্প তৈরি করলো যেখানে বেনকে তার নিজের ওপরই হামলা করতে হবে। অর্থাৎ যে মিশনে বেনকে মাইককে হত্যা করার কথা হয়েছিল, সেটাও ছিল মাইকের নিজের তৈরি পরিকল্পনা। ভাবো তো একবার, গল্পের শুরুতে বেন বিশ্বাস করেছিল যে সে তার বন্ধু জেমস ওয়েলকে রক্ষা করছে, কিন্তু শেষে এসে দেখা গেল পুরো গল্পটাই তৈরি করেছে মাইক। আর সেই গল্পের শেষ অধ্যায়ে বেনকে ব্যবহার করা হয়েছে মাইককে আঘাত করার জন্য। সবচেয়ে অবাক করা বিষয় হলো মাইক নিজেই সেই পরিকল্পনার শিকার হতে বসেছিল। সে প্রায় মারাই যাচ্ছিল, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায়। আরও আশ্চর্যের বিষয় ছিল সেই সিক্রেট কোড 6969। মাইক নিজেই সেই কোড তৈরি করেছিল, যাতে চাইলে শেষ মুহূর্তে মিশন থামিয়ে দিতে পারে। তার শুধু সেই কোডটা বেনকে বললেই হতো, কিন্তু সে কখনো সেটা বলেনি। সে কখনো বেনকে থামানোর চেষ্টা করেনি। এখন একবার ভাবো, বেনের ওপর এই সত্যিটা কী প্রভাব ফেলেছিল। এতদিন ধরে যে বিশ্বাস করেছিল যে একটি গোপন মিশনের অংশ, সে বিশ্বাস করেছিল রিসেল সত্যি ছিল, কেভিন সত্যি ছিল, জেনেট সত্যিই ছিল। কিন্তু হঠাৎ সে জানতে পারে এসবের কোনোটাই বাস্তব নয়। তার পুরো পৃথিবীটাই একটা মিথ্যে গল্পের ওপর দাঁড়িয়েছিল। এই ঘটনার পর আদালতে বিচার শুরু হয়। বিচারক বেনকে হত্যার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে এবং তাকে কারাগারে পাঠানো হয়। তবে 8 মাস পর তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। এরপর 2 মাসের জন্য তাকে একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়। পাশাপাশি তার ইন্টারনেট ব্যবহারের ওপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। সে শুধুমাত্র তার বাবা মায়ের উপস্থিতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারত। ইতিহাসে এরম ঘটনা প্রায়ই শোনা যায় না। আদালত তাকে 3 বছরের জন্য পুনর্বাসন কেন্দ্রে পাঠায়। তার ইন্টারনেট ব্যবহারের ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। শুধু তাই নয়, ভবিষ্যতে বেন এবং মাইকের মধ্যে কোনো ধরনের যোগাযোগ, দেখা করা বা কথা বলাও নিষিদ্ধ করে দেওয়া হয়। এই কেসটি এতটাই অস্বাভাবিক ছিল যে বিচারক নিজেই মন্তব্য করেছিলেন কোনো বিখ্যাত চিত্রনাট্যকারও হয়তো এই গল্প লিখতে পারবে না। সেই কারণে আদালত নির্দেশ দেয় যে এই মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রকৃত নাম কখনো প্রকাশ যেন না হয়। মিডিয়া, সংবাদপত্র কিংবা অন্য কোনো মাধ্যমে তাদের পরিচয় উল্লেখ করার অনুমতি দেওয়া হয়নি। এমনকি ব্রিটেনে এই ঘটনার উপর কোনো চলচ্চিত্র নির্মাণের ওপরও কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়। মানে এটা নিয়ে কোনো মুভি বানানো যাবে না বা কিছুও না।